নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। হয়তো আপনারা এতক্ষণে নিউজে দেখে নিয়েছেন যে ভারত এবং মায়ানমার ল্যান্ড এক্সচেঞ্জ করতে চলেছে। মানে ভারতের কিছু জমি মায়ানমারকে দিয়ে দেওয়া হবে, মায়ানমারের কিছু জমি কিছুটা জায়গা ভারত নিয়ে নেবে। এবার হঠাৎ করে কি এমন দরকার পড়লো যে হঠাৎ করে আমরা মায়ানমারের জায়গা নিয়ে নেব, আমাদের জায়গা মায়ানমারকে দিয়ে দেব? দেখুন, আগে আপনাকে একটা কথা বলি যে ভারতের সঙ্গে মায়ানমারের নয় নয় করে প্রায় ১,৫০০ কিলোমিটারের বাউন্ডারি আছে। ৪টে রাজ্য আমাদের নর্থ ইস্টের মায়ানমার দেশটার সঙ্গে বর্ডার শেয়ার করে, তাই না? আমি যদি আপনাকে ম্যাপ থেকে দেখিয়ে দিই হয়তো বুঝতে সুবিধা হবে। দেখুন, এটাকে বড় করছি। এই হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, এই হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া। এই নর্থ ইস্ট ইন্ডিয়াটাকে যদি বড় করি তাহলে এইরকম দেখাবে। দেখুন, এইটা হচ্ছে মায়ানমার, সাদা জায়গাটা। তো আমাদের অরুণাচল প্রদেশের সঙ্গে বর্ডার আছে, নাগাল্যান্ডের সঙ্গে বর্ডার আছে, মণিপুরের সঙ্গে বর্ডার আছে, মিজোরামের সঙ্গে বর্ডার আছে। আমরা কেবল মণিপুর বর্ডারের ১৭১ কিলোমিটার জায়গা যেখানে ডিসপুট আছে সেখানে এই কাজটা করছি। এবং সেটাও মেনলি এই যে মণিপুরের নিচের দিকের পার্টটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে চান্দেল ডিস্ট্রিক্ট। এই চান্দেল ডিস্ট্রিক্টের ওখানেই মেন কাজটা হবে। তো প্রথম জিনিস আপনি বুঝে নিন যে পুরো মায়ানমার বর্ডার জুড়ে হচ্ছে না, হচ্ছে কোথায়? মণিপুর। মণিপুরেরও পুরো মণিপুর জুড়ে হচ্ছে না, হচ্ছে কোথায়? চান্দেল ডিস্ট্রিক্টে মূলত। এবার এইটা বোঝার পর নেক্সট আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসবে যে কেন হঠাৎ দরকারটা কি পড়লো? দেখুন, দরকারটা পড়লো বলতে অনেকগুলো কারণ আছে, আমি মূলত দুটো কারণে আসি। ড্রাগসের গোল্ডেন ট্রায়াঙ্গেল এই চ্যানেলেই মণিপুরে যে অশান্তি চলছে সেই অশান্তি কেন, কিভাবে হচ্ছে তার ডিটেল ভিডিও আমি করে দিয়েছিলাম। সেখানে সেই ভিডিওটা যারা দেখেছিলেন তাদের মনে থাকবে আমরা একটা গোল্ডেন ট্রায়াঙ্গেলের কথা বলেছিলাম। অর্থাৎ মায়ানমার, লাওস, এই যে জায়গাগুলো রয়েছে মায়ানমারের পাশেই লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, ওই অঞ্চলগুলো, ঠিক আছে? এই যে তিনটে দেশ, এই তিনটে দেশে একটা যেন ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে ড্রাগসের। হেরোইন থেকে শুরু করে আরো যা যা মারাত্মক ড্রাগস হতে পারে। এবার এই ড্রাগসগুলো মায়ানমার সীমান্ত দিয়ে নর্থ ইস্ট ইন্ডিয়ায় ভারতেও ঢুকছে, ভারতকেও রুট হিসেবে ব্যবহৃত করা হচ্ছে। আর ওই ড্রাগস যদি ভারতে এইভাবে ঢুকতে থাকে, ভারতের যুব সমাজ কিভাবে শেষ হয়ে যাবে, এবং একজন ফ্যামিলির একজন নেশাগ্রস্ত হয়ে গেলে গোটা পরিবারটা কিভাবে শেষ হয়ে যায় আমরা জানি। তো ড্রাগস আটকাতে হবে, ড্রাগস ট্রাফিকিং আটকাতে হবে, ড্রাগস ইকোনমি আটকাতে হবে। ড্রাগসের সঙ্গে তো অনেক কিছু জড়িত থাকে। এবং সেকেন্ড যে ব্যাপার হলো সেটা হচ্ছে ভারতের নর্থ ইস্ট পার্টে অশান্তি পাকিয়ে মণিপুরে আপনি দেখতে পাচ্ছেন প্রায় ৩ বছর হয়ে গেল মণিপুর জ্বলছে। মণিপুরে গুলি করে, বোম ছুড়ে তারপর তারা শেল্টার নিতে সেফ হাউস হিসেবে বর্ডার পেরিয়ে চলে যায় মায়ানমারে। ওখানে থাকে, শেল্টার নেয়, ট্রেনিং নেয়, খায় দায়, আবার হঠাৎ করে পারফেক্ট টাইমে এসে মণিপুরে অ্যাটাক করে চলে যায়, মণিপুরে ঝামেলা পাকিয়ে দিয়ে চলে যায়। তো এই দুটো প্রবলেম আটকাতে হবে। এবার আপনি বলবেন হ্যাঁ তো আটকাতে হবে, তো আটকাচ্ছে না কেন? আটকাচ্ছে না তার কারণ আপনাকে তো বর্ডারে পাহারা দিতে হবে। স্যার, তো বর্ডারে পাহারা দিচ্ছে না কেন? তার কারণ বর্ডার নেই। মানে এত বছর দেশ স্বাধীন হয়ে এত বর্ডার নেই? না, বর্ডার নেই। যেটা ডিমার্কেশন থাকা উচিত সেই ডিমার্কেশন নেই। ১৭১ কিলোমিটার জায়গা, ১ কিলোমিটার মানে বুঝতে পারছেন কতটা? ১৭১ কিলোমিটার। এবং কিরকম ১৭১ কিলোমিটার? ঘন জঙ্গলে ভরা, যেখানে এখান থেকে ২০ মিটার দূরে অনেক সময় দেখা যাচ্ছে না। সেখানে ১৭১ কিলোমিটার জায়গায় কে ঢুকছে, কে বেরোচ্ছে, কিভাবে আপনি দেখবেন? তো বর্ডার নেই কেন? এবার আপনার মাথায় এই প্রশ্ন আসবে। তো চলুন সামান্য একটু ইতিহাস থেকে ঘুরে আসা যাক। খুব অল্প করে বলবো, আপনাদের বেশি বিরক্ত করব না ভিডিও বড় করে। দেখুন, ইতিহাসে আমরা কি দেখতে পাই? ইতিহাসে দেখতে পাই যে ব্রিটিশরা যেরকম একটু একটু করে গোটা ভারত দখল করেছিল, ঠিক সেরকমই এই যে মায়ানমার, যার আগে নাম ছিল ব্রহ্মদেশ বা বার্মা,
এই বার্মাও দখল করেছিল। অর্থাৎ ভারতেও ব্রিটিশ শাসন চলছে, বার্মা বা মায়ানমার বা ব্রহ্মদেশ সেখানেও ব্রিটিশ শাসন চলছে। এবং এই দুটো দেশ কিন্তু আলাদা ছিলই না। অর্থাৎ অখণ্ড ভারতের মধ্যে মায়ানমার বা বার্মাও পার্ট ছিল। এবার যেরকম আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী আছে, আবার বিভিন্ন রাজ্য চালানোর জন্য বিভিন্ন রাজ্যের মাথায় এক একজন করে আছে। কোথাও এখানে শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার, কোথাও হেমন্ত বিশ্ব শর্মা আসামের চিফ মিনিস্টার, কোথাও তামিলনাড়ুতে জোসেফ বিজয় চিফ মিনিস্টার, যাতে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা হয় কে কোন জায়গার মাথায় আছে। সেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিএম আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরকম করে চলে। ঠিক সেরকম ব্রিটিশরা সেই সময় সারা পৃথিবী শাসন করছে অলমোস্ট। তো ওরাও ভাইসরয় থেকে শুরু করে সব পোস্টে বড় বড় অফিসারকে বসিয়ে রাখতো যে তুমি এই জায়গাটা দেখবে, তুমি এই জায়গাটা দেখবে। ওদের ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য ওরা কি করেছিল, ওরা ব্রিটিশ ইন্ডিয়া থেকে বার্মা বা ব্রহ্মদেশ বা মায়ানমারকে 1937 সালে আলাদা করে, জাস্ট আমাদের স্বাধীনতার 10 বছর আগে। না হলে একই দেশ থাকতো। 1937-এ ওরা ব্রিটিশ ইন্ডিয়া আর ব্রিটিশ বার্মা এই দুটোকে আলাদা করে দেয়। ওদের ইন্টারনাল বর্ডার দুটোই ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্যের দুটো রাজ্য। যদি আমরা এরকম ভাবি যে ঝাড়খণ্ড আর বিহারের মাঝখানে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য দাগ কাটা হয়েছিল, বাউন্ডারি দেওয়া হয়েছিল, ঠিক সেরকম ইন্ডিয়া আর বার্মার মাঝখানে বাউন্ডারি ওরা দিল। এবার 1947-এ কোন দেশ স্বাধীন হলো? ব্রিটিশ ইন্ডিয়া। যেই 1947-এ আমরা স্বাধীন হলাম, আমরা মায়ানমার পার্টটাকে আমাদের সঙ্গে পেলাম না, কারণ 10 বছর আগে ওরা ওটাকে ওদের সেকেন্ড আলাদা রাজ্য হিসেবে আলাদা করে নিয়েছিল, না হলে একসঙ্গে পাওয়া যেত। এবার 1947-এ ভারত স্বাধীন হলো, আর 1948 সালে মায়ানমারও স্বাধীন হয়ে গেল, পরপর 2 বছর। যেই মুহূর্তে দুটো পার্টি স্বাধীন হয়ে গেল, তো ব্রিটিশ পিরিয়ডে যেটা ইন্টারনাল সীমারেখা ছিল অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য, দুটো দেশ সেই সীমারেখাটাকে নিজেদের ইন্টারন্যাশনাল সীমারেখা হিসেবে ব্যবহার করতে শুরু করলো, যে তাহলে আমরা ব্রিটিশদের তৈরি করে দেওয়া সীমাটাকেই আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি হিসেবে ধরব। এবার এই বাউন্ডারিতে হাজারটা প্রবলেম ছিল। প্রবলেম কি? মেন প্রবলেম হচ্ছে পাহাড়ি এলাকা। আপনি তো সমান লাইন টানতে পারবেন না। আপনি লাইন টেনে একটা পিলার পুঁতে দিয়ে গেছেন, 5 বছর পর এসে দেখছেন জায়গাটাই ধস নেমে কোথায় চলে গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না জায়গাটা গেল কোথায়, আর জায়গাটা নিচে পড়ে গেছে ধস নেমে। এ তো সমতল নয় যে জায়গাটা আপনার জায়গাতেই থাকবে, গেল আপনার যা হিসেব করা হয়েছিল, দাগ টানা হয়েছিল, দাগ নষ্ট। সেকেন্ড কথা, ঘন জঙ্গল। ব্রিটিশ সার্ভেয়াররা যখন সার্ভে করছিল, 100 বছর ধরে ব্রিটিশরা সার্ভে করেছে জায়গাটার, ম্যাপ তৈরি করেছে, পুরোটা কাগজে এনেছে, অসাধারণ কাজ করেছে সেটা বলতেই হবে। বাট সার্ভে করার সময় সার্ভে যে টিম করতে গেছে, সার্ভে করতে গিয়ে দেখছে ফিতে ফেলতে পারছে না, কারণ সামনে এমন মারাত্মক ঝোপঝাড়, এই ঝোপের এখান দিয়ে ফিতে ফেলাই সম্ভব না, দড়ি এখান দিয়ে ফেললে উল্টো দিকে কেউ টেনে বের করতে পারছে না, ঝোপের মধ্যে ঢোকাই অসম্ভব। তো তখন কি করবে তারা? ফিতে সরিয়ে নেবে, অন্য জায়গা দিয়ে মাপবে, ভাই এটুকু অ্যাডজাস্ট করে নে, ম্যাপে আমরা চেঞ্জ করে দেবো। অসম্ভব ওই ঘন জঙ্গলের মধ্যে, যার ফলে ম্যাপ এক্স্যাক্ট হয়ওনি। 100 বছর ধরে ব্রিটিশরা ম্যাপ বানিয়েছে, 1850 সালে যে সার্ভে হয়েছে তার ম্যাপে একরকম ছবি দেখা যাচ্ছে, 1910 সালে যে সার্ভে হয়েছে তার ম্যাপে অন্যরকম ছবি হয়ে যাচ্ছে। আলাদা আলাদা টিম গেছে, আলাদা আলাদা সময় গেছে। থার্ড প্রবলেম হয়ে যাচ্ছে রিভার, পাহাড়ি নদী আছে। নদী বিভিন্ন দেশের মধ্যে সারা পৃথিবীতে ম্যাপ ন্যাচারাল বাউন্ডারি হিসেবে ব্যবহৃত হয়। নদী এখান দিয়ে যাচ্ছে, ম্যাপে হয়ে গেল নদীর এপারটা মায়ানমার, এপারটা ভারতবর্ষ, খুব ভালো কথা।
20 বছর পর গিয়ে দেখা যাচ্ছে পাহাড়ি নদী গতিপথ পরিবর্তন করে নিয়েছে। যেটাকে আগে নদী হিসেবে বাউন্ডারি ধরা হয়েছিল, দেখা যাচ্ছে যা নদী তো গতিপথ পাল্টে গেছে, আগে যে ঝর্ণাটা দিয়ে নদী যেত ওখান দিয়ে এখন যাচ্ছেই না। তাহলে নদী অনুযায়ী ধরলে জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে, জায়গা অনুযায়ী ধরলে আবার নদী এদিকে সরে এসছে। কিভাবে জায়গা ভাগ করা হবে প্রচন্ড টাফ হয়ে যায়। ম্যাপে তো সহজ, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে। এবং ফোর্থ একটা আরো সেন্সিটিভ প্রবলেম আছে, সেটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড কালচারাল টাই। মানে ওইখানে ট্রাইবাল জনজাতি যারা বনবাসী সমাজ তারা বাস করেন, নাগা, কুকি, এই সমস্ত সম্প্রদায়ের মানুষরা, মেইতেই। এবার একে তো এই মানুষরা আজকের দিনে আস্তে আস্তে করে মেন স্ট্রিম ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন। এত বছর তারা অ্যাজ সাচ কোন দেশে থাকেন, কি পলিটিক্যাল সিস্টেম, সেই নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না। তারা তাদের গোষ্ঠীর মধ্যেই বাঁচতেন ঐতিহাসিক সময় থেকে, এবং ওইখানকার ফলমূল বনজ সম্পদ তার উপরই ডিপেন্ড করে থাকতেন। খুব একটা বাইরের পৃথিবীর সঙ্গে তারা কানেক্টেড থাকতেন না। এবার এই যে সমাজের মানুষগুলো আছে, একটা গ্রাম, সেই গ্রামে 50 ঘর জনজাতি অধিবাসীর মানুষের বাস, টোটাল হয়তো 400-500 মানুষজন আছেন, 50টা ফ্যামিলি। এইবার দেখা যাচ্ছে যেভাবে ফিতে পড়েছে তাই অনুযায়ী 40টা ঘর এদিকে, 10টা ঘর অন্য দেশে। তারা এসে বলছে যে মানে আমি আমার ছেলের জন্যই ওইখানে আমি ঘরটা করে দিলাম, একটু দুপা এগিয়ে গিয়ে আমি অন্য দেশে থাকবো, আমার ছেলে অন্য দেশে হয়ে যাবে। এ কি কথা, আমরা তো একই গোষ্ঠী, আমাদের তো গ্রাম। এটা কথা ঠিক তাদের দিক থেকে। আপনি ভাবুন না, আমাদের গ্রামেও তো ওইভাবেই হয় না? আমার গ্রামেও তো ওরকমই ব্যবস্থা। আমাদের যারা জ্ঞাতি গোষ্ঠী আছে সব একই পাড়ার মধ্যে একটু একটু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে বাড়ি। এবার যদি মাঝখান দিয়ে বাউন্ডারি টেনে দেয়, দেখা যাচ্ছে আমার কাকা পড়ে গেছে অন্য দেশে, আমি পড়ে গেছি অন্য দেশে। সে কি অসুবিধার ব্যাপার, কাকার বাড়ি যেতে গেলে ভিসা পাসপোর্ট নিয়ে যেতে হবে। তো তাদের এই যে কালচারাল অ্যান্ড ফ্যামিলি টাই, এটাকে সম্মান জানিয়ে অনেক জায়গায় ম্যাপ ঘুরিয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় ওই 171 কিলোমিটার জায়গায় ডিসপিউটেড ম্যাপ, ডিমার্কেশন নেই ঠিকঠাক। আর এইটার সুবিধা নিয়ে চলছে চোরাচালান। আপনি কি করে পাহারা দেবেন? আপনার তো ম্যাপই নেই, আপনার তো বাউন্ডারি নেই, তাই না? বাউন্ডারি থাকলে না পাহারা দিতে পারবেন। মায়ানমারের কেউ ঢুকে গেছে এদেশে, সেনাবাহিনী তাকে ধরেছে, বিএসএফ ধরেছে ধরুন, যেখানে যে ফোর্স পাহারা দেয় তারা ধরেছে, তার কাছে আধার কার্ড নেই, সে মায়ানমারের নাগরিক। দেশে বলবে হ্যাঁ এখানে তো ম্যাপ নেই, আমি এসছি, মানে এখানে তো বাউন্ডারি নেই, আমি এসছি, আমরা তো রোজই আসি। কোথায় বাউন্ডারি, কোথায় কোথায় ভারত, আমি কেন আসবো না? কথা ঠিক, বাউন্ডারি নেই তো আসবে না কেন, খোলা জায়গা। এই সুযোগটাকে, এবার সাধারণ মানুষের মনে কোনো গন্ডগোল নেই। 95% মানুষ জীবন মানে বছরের পর বছর এভাবেই বেঁচে আছে সুখে শান্তিতে। বাট 5% যারা গন্ডগোলের লোক, তারা এই সুবিধাটাকেই ইউজ করছে এবং ভারতের অসুবিধা ক্রিয়েট করছে, যে এখানে তো সেনাবাহিনী কিছু বলতে পারবে না, তো চলো আমরাও অস্ত্র পাচার করে দিই, ও দেশ থেকে কিছু নিয়ে চলে যাই, কেউ ধরতে পারবে না, কারণ বর্ডারই নেই কোথাও। এবার এর জন্য দরকার আগে বর্ডার তৈরি করা। আর বর্ডার তৈরি করতে গেলে নতুন করে হিসেব নিকেশে বসতে হবে। কার্যত এই একই অবস্থা ছিল ভারত এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায়। কারণ ওই একই, ভারত বাংলাদেশের সীমান্তে সব জায়গা তো সমভূমি নয়, মানে স্থলভূমি নয়, কি আছে, নদী আছে। আর যেখানেই নদী থাকে সেখানেই গন্ডগোল, নদী বাঁক নেবে। যার ফলে এরকম প্রচুর ছোট ছোট এনক্লেভ ছিল, যেগুলোকে বাংলায় বলা হয় ছিটমহল। ছিট 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 এক একটা ডটেড প্লেস, যেখানে প্রায় 50,000 মানুষজন বাস করত। এই 50,000 মানুষজন কোনো দেশেরই ছিল না। কিছু লোক যারা নিজেদেরকে ভারতীয় বলে জানতো, ইন্ডিয়ান এনক্লেভ, সেই ইন্ডিয়ান এনক্লেভগুলো ছিল মেনল্যান্ড বাংলাদেশের মধ্যে। আর কিছু লোক যারা নিজেদের বাংলাদেশি বলে জানতো,
বাংলাদেশি এনক্লেভে থাকতো, সেই এনক্লেভগুলো ছিল মেনল্যান্ড ইন্ডিয়ার মধ্যে। স্বাধীনতার সময় থেকে এভাবেই চলে এসছে, তাদের কথা কেউ ভাবেনি। তাদের অ্যাজ সাচ এডুকেশন, হেলথ কেয়ার এগুলোর সুবিধা ছিল না, কারণ কোনো দেশের এক্সাক্ট জায়গার মধ্যেই পড়ছে না ওগুলো। দুটো দেশই ভাবছে ভাই আমি করব না, ও করবে, তো ওরা ওই রকম ভাবেই বেঁচে থাকতো। বাট নিজেদের গ্রাম ভিটেমাটি ছেড়ে তবু ওরা যায়নি। আমরা বাংলাদেশের সঙ্গে আগের দশকে, আপনাদের মনে থাকবে, LBA করে ফেলি, ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট। এই যে LBAটা হলো, LBA নিয়ে অনেক পরীক্ষায় মানে প্রশ্নও এসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ ছিল। ভারতবর্ষের পক্ষে সহজ হয়েছিল ওটা করা, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপত্তি কিছু ছিল না অ্যাজ সাচ, এবং বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছিল যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতো। তো দুটো সরকার মিলে আলাপ আলোচনা করে একদম সুন্দর একটা ব্যবস্থা করে নেয় যে যেগুলো মেনল্যান্ড বাংলাদেশের মধ্যে সেগুলোকে বাংলাদেশের টেরিটরি বলে দেওয়া হয়, যেগুলো মেনল্যান্ড ইন্ডিয়ার মধ্যে সেগুলোকে ইন্ডিয়ান টেরিটরি বলে দেওয়া হয়, এবং ওই প্রায় 50,000 মানুষের হয় বাংলাদেশি নাগরিক নইলে ইন্ডিয়ান নাগরিক সেটেলমেন্ট হয়ে যায়, তাদের জীবন ঠিকঠাক হয়ে যায় এবং ল্যান্ডগুলো যার যার জায়গায় চলে যায় প্রপারলি। এবার ট্র্যাক করাটা পসিবল হয় যে ভাই তুমি বাংলাদেশি এখানে ঢুকেছো কেন, এতদিন তো ট্র্যাক করাই পসিবল ছিল না, কিসের বাংলাদেশি, আমি তো এখানেই থাকি, এই জায়গাটা কার তাই জানি না, কোনোই হিসেব নেই। এইবার ট্র্যাক করাটা সম্ভব হলো, তার আগে সম্ভবও ছিল না। তো এই যে বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনা এবং ভারতে তখন নরেন্দ্র মোদীর মনে হয় প্রথম কার্যকাল প্রধানমন্ত্রী, এই কার্যকালে সম্ভব হয়েছিল, এইটা এইবার চেষ্টা করা হচ্ছে মায়ানমারে করে ফেলতে। মায়ানমারের সঙ্গে এই যে আমরা এগ্রিমেন্টটা করতে চাইছি, তাতে করে দুটো দেশের উচ্চপদস্থ অফিসাররা আলোচনায় বসবে, গ্রাউন্ডে সার্ভে হবে যে কোথায় এই মুহূর্তে কি অবস্থা, কি করলে দুটো দেশেরই সলিউশন হতে পারে, ম্যাপের ওপর কাটাকুটি হবে, সব করে দুটো দেশ যখন সম্মত হবে তখন অ্যাকচুয়াল কাজটা শুরু হবে। এবং পিলার নাম্বার মানে বর্ডার পিলার 165 থেকে 168 এই জায়গায় মেনলি এই কাজটা করার চিন্তাভাবনা করা হচ্ছে। আরও ব্যাপার আছে, ভারতের ইন্টারেস্ট আছে এটা করার পিছনে, সেটা হচ্ছে যদি আমরা শান্তি চাই মায়ানমারের সঙ্গে তাহলে এই বর্ডার হয়ে যাওয়াটা খুব জরুরি, কারণ যতক্ষণ বর্ডার থাকবে না ততক্ষণ সন্দেহ চলবে, কোনো দিকে কিছু প্রমাণ হবে না, অশান্তি বাড়বে। বর্ডার হয়ে গেলে অ্যাকাউন্টেবিলিটি আসবে, ভাই এদিকে যা হচ্ছে তুমি সামলাও, এদিকে যা হচ্ছে আমরা সামলাবো। এবং মায়ানমারের সঙ্গে শান্তি সমঝোতা থাকাটা খুব জরুরি, কারণ মায়ানমারের থ্রুতে আমরা আসিয়ান দেশগুলোতে পৌঁছাতে পারি, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলো। আপনি দেখুন কলকাতা, মায়ানমার আর হচ্ছে গিয়ে আপনার থাইল্যান্ড, এই ইন্ডিয়া থেকে থাইল্যান্ড যাওয়ার সড়ক পথ, যেটা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট, গাড়ি নিয়ে একদম থাইল্যান্ড চলে যাওয়া যাবে, এইটা যাচ্ছে মায়ানমারের মধ্যে দিয়ে। তো মায়ানমারের সঙ্গে আমাদের সম্ভাব্য ফ্রিকশন যতটা পারি আমাদের কমিয়ে ফেলতে হবে, সেটার সম্পর্কেই এটা একটা উদ্যোগ। যখন এটা পুরোপুরি বাস্তবায়িত হবে তখন বোঝা যাবে যে এক্স্যাক্ট আমাদের কোন কোন জায়গা আমরা মায়ানমারকে দিচ্ছি, মায়ানমারের কোন কোন জায়গা আমরা ভারতের মধ্যে নিয়ে নিচ্ছি, লাভ লস সলিউশন তখন বোঝা যাবে, তার আগে বোঝা সম্ভব নয়। এবার এখন তো প্রথম প্রশ্ন ছিল দেশবাসীর কাছে, যেটা কি সত্যিই হচ্ছে না এটাকে গুজব, এটা নিয়ে বিদেশ মন্ত্রককে প্রশ্ন করা হয়। তো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্যার, তিনি পরিষ্কার বলেন যে হ্যাঁ এটার প্রপোজালটা ডিসকাশনে রয়েছে। যখন একটা জিনিস জানবেন, বিদেশ মন্ত্রককে সরাসরি জিজ্ঞেস করলে বলা উচিত না, বাট এটাই জিও পলিটিক্স। যদি 100টা জিনিসও বিদেশ মন্ত্রকে চলে না অফিসে, 99টা জিনিস ওরা বলে দেবে না তো কোনো খবর নেই, তো এখন বলা যায় না ওরম পাবলিককে। যে একটা জিনিস অনেক দূর এগিয়ে গেছে, মানে হচ্ছেই হচ্ছে, তার পিছনে অনেক কাজকর্ম হয়ে গেছে, অনেক প্ল্যানিং হয়ে গেছে, সেটাকেই ওরা বলে যে ইয়েস, এটাকে ইয়েস বলে দিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে,
ইন্ডিয়া মে সোয়াপ ল্যান্ড উইথ মায়ানমার টু ডিমার্কেট বর্ডার, ঠিক আছে, প্রপোজাল টু সোয়াপ ল্যান্ডস উইথ মায়ানমার সুন টু ডিমার্কেট বর্ডার। তো MEM মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটাকে স্বীকার করেছে যে হ্যাঁ এই প্রপোজালে ডিসকাশন চলছে, ঠিক আছে, রণধীর জয়সওয়াল স্যার। এবার এবার প্রবলেম আরও একটা আছে। কি প্রবলেম? সেটা হচ্ছে ওই যে এরিয়া, ওই এরিয়াতে FMR লাগু আছে, ফ্রি মুভমেন্ট রেজিম। ফ্রি মুভমেন্ট রেজিমটা কি জিনিস? ওই যে বলেছিলাম না ফ্যামিলি ছড়িয়ে ছিটিয়ে আছে, কালচারাল একটা টাই আপ আছে, এর জন্য এপারের মণিপুরের মানুষজন ভিসা পাসপোর্ট ছাড়া মায়ানমারে কিছু দূর অবধি যেতে পারে, মায়ানমারের লোকজনও সেম এপারে কিছু দূর অবধি আসতে পারে। এবার চিন্তা ভাবনা করা হচ্ছে এটাকে কি করা যায়, এটাকে বন্ধ করা যায় কিনা। কারণ ওপার থেকে লোকজন মায়ানমার থেকে এপারে ঢুকে থেকে কিছু দূর এসে কোথায় কি দিয়ে চলে যাবে, এপারের কোন লোকজন এমনি মারামারি চলছে মণিপুরে, ওপারে গিয়ে ওপার থেকে কি নিয়ে চলে আসবে ব্যাগে করে, এদের আটকানোর কোনো উপায় নেই, কারণ ফ্রি মুভমেন্ট রেজিম আছে। অন্তত বর্ডারটা হলে বর্ডারে চেকিংটা হবে, তাও ইনফরমেশন আদান প্রদান তো কিছু করার নেই যে ভাই ব্যাগ দেখি কি কি নিয়ে আসছো, কি কি নিয়ে যাচ্ছ, সেটুকু অন্তত হতে পারবে। এবার এক্স্যাক্ট আপনি বলতে পারবেন না যে পাসপোর্ট ভিসা করেই যেতে হবে, মানুষজনের খারাপ লেগে যাবে যে আমাদেরই আত্মীয় স্বজন ওপারে থাকে, এখান থেকে 5 কিলোমিটার দূরে, এর জন্য আমাকে ভিসা করতে হবে, সরকার এত চাপ দিতে শুরু করলো, জীবন অতিষ্ঠ করে দিচ্ছে, না করলে আটকানো মুশকিল যা কিছু চলছে সেই কিছু জিনিসকে। তো সমস্যা সব জায়গায়। সমস্যা কাবাও ভ্যালি নিয়ে আছে। কাবা ভ্যালি কি জিনিস? মায়ানমারের তরফ থেকে মেন সমস্যা এটাই আসতে চলেছে আলোচনায়, দেখে নেবেন। সেটা হচ্ছে যে ঐতিহাসিকভাবে মণিপুর সাম্রাজ্য ছিল, মণিপুরের রাজার, সেই সাম্রাজ্যের মধ্যে আবার কাবা ভ্যালি বলে একটা জায়গা পড়তো, যেই কাবাও ভ্যালিটা এই মুহূর্তে মায়ানমারে। ব্রিটিশরা যখন ভাগ করছিল ইন্টারনাল নিজেদের মধ্যে, তখন ওই কাবা ভ্যালি জায়গাটাকে, মণিপুর সাম্রাজ্যের জায়গা, ওটাকে দিয়ে দিয়েছিল বার্মাতে, মায়ানমারে। এবার যার ফলে যখন ইন্ডিয়া স্বাধীন হয়েছে ওই জায়গাটা ইন্ডিয়াতে আসেনি, ওটা মায়ানমারের মধ্যে চলে গেছে। এবার মণিপুরের লোকজনের দাবি ওই জায়গাটা তো ঐতিহাসিকভাবে আমাদের, ব্রিটিশরা গন্ডগোল করেছিল, ওটাকে ফিরিয়ে নিন। এবার ইন্ডিয়া যদি গিয়ে কোনো লজিক ঠিক মতো দেখাতে না পারে, এমনি যদি বলে ফিরিয়ে নেবো, মায়ানমারেরও খারাপ লাগবে যে আমরা আমাদের জায়গা দিয়ে দেবো কেন। তো ওদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আসার ব্যাপার আছে, ওদের বোঝাতে হতে পারে যে ভাই এই জায়গাটা আমাদের ফেরত দিয়ে দাও, তার বিনিময়ে আমরা তোমাদের $1 বিলিয়ন লোন দিয়ে দিচ্ছি, এড দিয়ে দিচ্ছি, তোমাদের দেশের অবস্থা খারাপ, সেই দিকে তোমরা কিছু করো। সহজে তো মানবে না, স্বাভাবিক, সে তো 1948 সাল থেকে ওই জায়গাটা লিগালি পেয়েছে, লিগালি সে চালাচ্ছে ওই জায়গাটা, সব কিছু কন্ট্রোল করছে। এবার কোকোমি কারা? কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি। এখানে মণিপুরের মানুষজনের একটা কমিটি আছে, একটা অর্গানাইজেশন আছে। তাদের দাবি ভারত সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করতে পারে না, আমাদেরকে রেসপেক্ট দিতে হবে, আমাদের সঙ্গে আলোচনা করে করতে হবে। এইবার কোকোমির সঙ্গে আলোচনায় যদি ঢুকতে হয়, বাকি NGO অর্গানাইজেশন তারাও চলে আসবে, বলবে আমাদের সঙ্গেও আলোচনা করতে হবে। প্রত্যেকের নিজস্ব ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট যদি মানা না হয়, তাহলে ফাইনালি যখন ডিমার্কেশন হবে তখন এরা অশান্তি পাকিয়ে দেবে। তো এত মানুষকে সহমতে নিয়ে আসা টু টাফ কাজ, টু টাফ। আপনি এই সামনেই আপনার পাড়ার পুজো, ক্লাবের পুজো, অ্যাপার্টমেন্টের পুজো, তার কিছু মিটিং টিটিং তো হবে। ও দেখবেন প্রত্যেকবার পুজোর মিটিংয়ে আলোচনা চলতে চলতে 1-2 জনের খারাপ লেগে যায়, না 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 আমার মতামতকে গুরুত্ব দেওয়া হলো না, দিয়ে সে আবার চলে যায়, তাকে আবার মানিয়ে নিয়ে আসতে হয় হয়তো। তো যদি ক্লাবের 20-25 জনের মধ্যে এই কাণ্ড হয়, একটা গোটা রাজ্যের মানুষের এত আলাদা আলাদা অর্গানাইজেশন, তাদের সবাইকে সম্মত করে মায়ানমার সরকার, সে একটা আলাদা দেশ, তার সঙ্গে পলিটিক্যালি লিগালি
টাকা পয়সার ব্যাপারে সেটেলমেন্ট করে এই রকম পাহাড় জঙ্গল নদী সেই রকম জায়গায় ডিমার্কেশন করা, বর্ডার করা খুবই চ্যালেঞ্জিং কাজ। বাট যদি এটা আমরা করে ফেলতে পারি, দেশের লং টার্ম সিকিউরিটির জন্য, শান্তির জন্য একটা ভালো কাজ হবে। তো এই হলো টোটাল টপিক। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ আমার তরফ থেকে, আপনারা আমার অত্যাচার সহ্য করে এতক্ষণ ভিডিওটা দেখলেন বলে। আর একটা অ্যানাউন্স করে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে কথা দিয়েছিলাম 500 জনকে অল্প ফিজে এআই ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়ে দেব। 815 জনকে, যেরকম কথা দিয়েছিলাম আজকে সকাল অবধি থাকবে কম ফিজ, 815 জন আজকে সকাল অবধি ভর্তি হয়ে গেছেন। তাদের সবাইকে কনগ্র্যাচুলেশন। আপনাদের এইটুকু সুযোগ করে দিতে পেরে আমার ভালো লাগছে। 500 জনকে বলেছিলাম, আরও 315 জনকে সুযোগ করে দিতে পেরেছি। তারপর ফিজ বেড়ে এখন হয়ে গেছে 6250 টাকা। যেরকম বলেছিলাম পরের দিকে ফিজ বেড়ে যাবে, সেটাই বেড়ে গেছে। যে 815 জন অলরেডি ভর্তি হয়ে গেছেন তাদের বলছি, আপনাদের কাছে না হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। তাড়াহুড়ো করবেন না, কই স্যার আমার কাছে এলো না তো, আমার কাছে এলো না তো। ক্লাস শুরু হবে 16ই আগস্ট, টাইম আছে যথেষ্ট। আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। কি যাবে মেসেজে? একটা আমাদের যে কোর্স হচ্ছে না, যে ব্যাচ হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম, সেই ব্যাচের কমিউনিটি লিঙ্ক। ওই লিঙ্কে আপনারা ক্লিক করলেই একটা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। ওটাকে বলে কমিউনিটি গ্রুপ। ওখানে কেউ কারো নাম্বার দেখতে পারবেন না, সেফটি থাকবে, কিন্তু আমাদের তরফ থেকে যা অ্যানাউন্সমেন্ট করা হবে সেটা সবাই দেখতে পাবেন। তো আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে ইনবক্সে, ওই মেসেজের মধ্যেই কমিউনিটির লিঙ্ক থাকবে। ওখানে ক্লিক করে সবাই আস্তে আস্তে কমিউনিটিতে জয়েন করে নেবেন। ক্লাস শুরুর আগে বা বাকি সব জিনিসপত্র নিয়ে আপনাদের কমিউনিটিতে পোস্ট করে দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে, আস্তে আস্তে যাবে, এখনই তাড়াহুড়ো করার কিছু নেই। আমি বলে রাখলাম, জানিয়ে রাখলাম। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে আবার ক্লাসে।